রাবিয়া বেগম, বয়স ৩৫। দেখতে কিছুটা মোটা হলেও এখনও অনেক সুন্দরী। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, যে কেউ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। রাকিবের নজর কোনোভাবেই সরছে না। মাথায় সবসময় উল্টাপাল্টা চিন্তা ঘোরে। কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। কিছু তো একটা করতেই হবে। রাবেয়া বেগম জানালার পাশে বসে বাইরের বৃষ্টি দেখছিলেন, কিন্তু তার মন পড়েছিল ড্রয়িং রুমে বসে থাকা ছেলে রাকিবের দিকে। গত ৩ মাস ধরে রাকিবের মাঝে এক অদ্ভুত নির্লিপ্ততা। সে আর বন্ধুদের সাথে আড্ডা দেয় না, ল্যাপটপে কাজও করে না, শুধু চুপচাপ বসে থাকে। রাবেয়া যখনই ঘর দিয়ে হাঁটেন, তিনি অনুভব করেন রাকিবের দৃষ্টি তার পিছু পিছু চলছে। সেই চাহনিতে কোনো চপলতা নেই, আছে এক গভীর বিষণ্ণতা, আর এমন কিছু একটা যা রাবেয়াকে চরম অস্বস্তিতে ফেলে দেয়। একদিন রাতে ডাইনিং টেবিলে ভাত বেড়ে দেওয়ার সময় রাকিব হঠাৎ রাবেয়ার হাতটা আলতো করে ছুঁতে চাইল, কিন্তু রাবেয়া তড়িৎ বেগে হাত সরিয়ে নিলেন। রাকিবের চোখে এক মুহূর্তের জন্য এক অসীম শূন্যতা ফুটে উঠল। সে শুধু বিড়বিড় করে বলল, মা, তোমার হাতের চামড়াগুলো কি একটু কুঁচকে যাচ্ছে? আমি কি কোনো ভালো ক্রিম এনে দেব? রাবেয়া উত্তর দিলেন না। তার মনে হলো রাকিবের এই অতিরিক্ত মনোযোগ স্বাভাবিক নয়। মাতৃত্বের ছায়ার নিচে যেন এক অজানা ভয়ের লতা দানা বাঁধতে শুরু করল। রাকিব ইদানিং মায়ের জন্য এমন সব জিনিস আনছে যা সাধারণত কোনো তরুণ তার প্রেমিকার জন্য আনে। দামি পারফিউম, সিল্কের শাড়ি, এমনকি লকেটে রাবেয়ার ছবি বসানো একটা সোনার চেইন। রাবেয়া যখন এগুলো দেখেন, তার বুক কেঁপে ওঠে। তিনি নিজেকে আয়নায় দেখেন ৫০ এক নারী, অথচ তার ছেলে তাকে সাজাতে ব্যস্ত। একদিন অফিস থেকে ফিরে রাকিব একজোড়া নূপুর নিয়ে এলো। সে রাবেয়ার পায়ের কাছে বসে বলল, মা, এই নূপুরগুলো যখন বাজবে আমি বুঝতে পারবো তুমি ঘরের কোথায় আছো। আমি তোমার অস্তিত্ব অনুভব করতে চাই সারাক্ষণ। রাবেয়া শিউরে উঠলেন। তিনি পা সরিয়ে নিয়ে কঠোর স্বরে বললেন, রাকিব, বড় হয়েছিস, মা ছেলের একটা দূরত্ব থাকা উচিত, এসব পাগলামি বন্ধ কর। রাকিব কোনো প্রতিবাদ করল না, শুধু সেই নূপুর জোড়া মেঝের উপর রেখে নিজের অন্ধকার ঘরে ঢুকে গেল। সেই রাত থেকে রাবেয়া তার ঘরের দরজায় ডাবল লক দিতে শুরু করলেন। রাকিবের কথা বলার ধরন এখন অনেকটা রোম্যান্টিক কবিতার মতো। সে প্রায়ই বলে, মা, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি না থাকলে আমি নিঃশ্বাস নিতে পারবো না। রাবেয়া বুঝতে পারেন না এটা কি অতিভক্তি নাকি অন্য কিছু। তিনি একদিন সরাসরি জিজ্ঞেস করলেন, তুই কি বিয়ে করতে চাস রাকিব? কোনো মেয়েকে পছন্দ? রাকিব ম্লান হেসে উত্তর দিল, তোমার মতো মেয়ে তো আর পাবো না মা। আমি চাই শেষ পর্যন্ত শুধু তুমি আর আমি থাকি, অন্য কেউ আমাদের মাঝে না আসুক। এই অন্য কেউ শব্দটা রাবেয়ার কানে বিষের মতো ঢুকল। তিনি ভাবলেন, তবে কি তার ছেলে তাকে এক নারী হিসেবে দেখছে? সমাজ, ধর্ম আর সংস্কারের পাহাড় তার মাথার উপর ভেঙে পড়তে চাইল। তিনি রাকিবের সাথে কথা বলা প্রায় বন্ধ করে দিলেন, ভয়ে আর লজ্জায়। রাবেয়া তার বড় বোন সুরাইয়ার সাথে ফোনে চুপি চুপি কথা বলেন। সুরাইয়া আপা তাকে আরও ভয় পাইয়ে দেন। আজকালকার টিভি সিনেমা দেখে ছেলেদের মাথা নষ্ট হয়ে গেছে, সাবধান থাকিস রাবেয়া, ওর চোখে চোখ মেলাবি না। এই পরামর্শ রাবেয়াকে আরও বিচলিত করে। রাবেয়া লক্ষ্য করেন, তিনি যখন গোসল করতে যান বা কাপড় পাল্টান, রাকিব দরজার বাইরে পায়চারি করে। আসলে রাকিব হয়তো পাহারায় থাকে, কিন্তু রাবেয়ার আতঙ্কিত মন ভাবছে অন্য কিছু। তিনি মনে মনে রাকিবকে ঘৃণা করতে শুরু করেন। যে ছেলেকে তিনি নারী ছেড়ে জন্ম দিয়েছেন, সেই ছেলের উপস্থিতি আজ তাকে নিজের ঘরেই বন্দি করে ফেলেছে। রাকিব মাঝে মধ্যে মায়ের ডায়েরি পড়ার চেষ্টা করে, যেন সে মায়ের কোনো গোপন কথা জানতে চায়। রাবেয়া সেই ডায়েরি আলমারিতে তালাবদ্ধ করে রাখেন। শুক্রবার বিকেলে রাকিব এক বিশাল তোড়া রক্তলাল গোলাপ নিয়ে এলো। সেগুলোর সুবাস পুরো ঘরে ছড়িয়ে পড়ল। রাকিব তার মায়ের সামনে হাঁটু গেড়ে বসে বলল, মা, আজ রাতটা তোমার আর আমার। আমি একটা বিশেষ ব্যবস্থা করেছি, চলো আমরা বাইরে কোথাও ডিনার করি। রাবেয়ার মনে হলো তার দম বন্ধ হয়ে আসছে। তিনি গোলাপের তোড়াটা ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে উঠলেন, তোর সমস্যা কি রাকিব? তুই কি ভুলে গেছিস আমি তোর মা? তুই আমার সাথে ডেটে যেতে চাস? লজ্জা করে না তোর? রাকিব স্তব্ধ হয়ে গেল। তার চোখের জল গড়িয়ে পড়ল সেই গোলাপের পাপড়ির ওপর। সে শুধু বলল, তুমি ভুল বুঝছো মা, আমি শুধু একটু সময় চেয়েছিলাম। রাবেয়া তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন। বাড়ির কাজের মেয়েটিও ইদানিং রাকিবকে নিয়ে আড়ালে হাসাহাসি করে।
সে রাবেয়াকে বলে, খালাম্মা, ভাইজান কেন আপনার দিকে ওভাবে তাকায় থাকে? ভয় লাগে আমার। রাবেয়া নিজের মান সম্মানের ভয়ে কাউকে কিছু বলতে পারেন না। তিনি বাড়ির সব আত্মীয়র আসা যাওয়া বন্ধ করে দিলেন। রাকিব এখন ঘরে একা থাকে। সে রাতে অদ্ভুত সব শব্দ করে, কখনো কাঁদে, কখনো গান গায়। রাবেয়া ভাবেন রাকিব হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, অথবা সে কোনো নেশায় আসক্ত। কিন্তু তিনি একবারও রাকিবের কাছে গিয়ে জিজ্ঞেস করার সাহস পান না যে আসলে কি হয়েছে। ঘৃণা আর সন্দেহের পর্দা তার মাতৃত্বের দৃষ্টিকে অন্ধ করে দিয়েছে। রাত তখন 2টা। পুরো বাড়ি নিস্তব্ধ। রাবেয়া হঠাৎ শুনতে পেলেন তার ঘরের দরজার হ্যান্ডেল কেউ ঘোরাচ্ছে। তিনি ধরফর করে উঠে বসলেন। অন্ধকারেই দেখলেন দরজার নিচে দিয়ে একটা আলো আসছে। রাকিব বাইরে দাঁড়িয়ে বিড়বিড় করছে, মা, দরজাটা খোলো, আমার খুব কষ্ট হচ্ছে, আজ রাতটা আমাকে তোমার কাছে থাকতে দাও। রাবেয়া আর সহ্য করতে পারলেন না। তিনি দরজা খুলে সজোরে রাকিবকে একটা চড় মারলেন। জানুয়ারি মাসে তোর বাবা মরেছে, আর মে মাসে তুই নিজের মায়ের উপর নজর দিচ্ছিস? জানোয়ার কোথাকার! রাকিব ছিটকে দেয়ালে গিয়ে পড়ল। তার হাতে ছিল একটা পুরনো টেপ রেকর্ডার আর কিছু কাগজ। সে ফ্যাল করে তাকিয়ে রইল মায়ের দিকে। তার চোখে কোনো কামনার চিহ্ন ছিল না, ছিল এক অসহ্য যন্ত্রণার চিৎকার। সে কোনো কথা না বলে টলটলে ঘর থেকে বেরিয়ে গেল। পরদিন সকালে রাবেয়া দেখেন রাকিবের ঘরের দরজা খোলা। রাকিব নেই। রাবেয়া ঘৃণা ভরে ঘরটা পরিষ্কার করতে গিয়ে খাটের নিচে একটা গোপন ব্যাগ খুঁজে পান। তিনি ভাবলেন হয়তো কোনো নোংরা জিনিস পাবেন, কিন্তু ব্যাগটা খুলতেই তার পৃথিবীটা দুলে উঠল। ভিতরে ছিল রাকিবের মেডিকেল রিপোর্ট, নিউরোসার্জনদের প্রেসক্রিপশন। রাকিবের মস্তিষ্কের এক কোণে একটা মরণ ব্যাধি টিউমার বাসা বেঁধেছে, যা 4র্থ স্টেজে আছে। ডাক্তার লিখে দিয়েছেন সর্বোচ্চ 3 থেকে 4 মাস। রাকিবের হাতে সময় ছিল না। সে জানত না মাকে এই শোক কিভাবে দেবে। তাই সে চেয়েছিল শেষ দিনগুলো মায়ের সাথে হাসি খুশিতে কাটাতে। তাকে সাজাতে চেয়েছিল, কারণ সে জানত এরপর মা সারা জীবন সাদা শাড়ি পরবেন। রাবেয়া সেই পুরনো টেপ রেকর্ডারটা চালালেন। সেখানে রাকিবের কণ্ঠস্বর বেজে উঠল, মা, আমি জানি তুমি আমাকে ইদানিং অপছন্দ করছো, হয়তো ভয় পাচ্ছ। আমি আসলে কাপুরুষ মা, তোমাকে বলতে পারিনি যে আমি মরে যাচ্ছি। আমি তোমাকে দামি উপহার দিচ্ছিলাম, যাতে আমি না থাকলে এগুলো দেখে তুমি আমাকে মনে করো। আমি তোমার দিকে চেয়ে থাকতাম, কারণ আমার চোখের আলো কমে আসছে। আমি অন্ধ হয়ে যাওয়ার আগে তোমার মুখটা হৃদয়ে গেঁথে নিতে চেয়েছিলাম। কাল রাতে তোমার কাছে ঘুমাতে চেয়েছিলাম, কারণ আমার খুব ভয় করছিল মা। একা মরতে খুব ভয় লাগে। রাবেয়া ডায়েরির শেষ পাতায় দেখলেন রাকিবের হাতে লেখা, মা, আমি তো তোমার সেই ছোট্ট খোকা। আমি কি কখনো তোমার অসম্মান করতে পারি? আমি শুধু তোমার একটু আদর চেয়েছিলাম। রাবেয়া পাগলিনীর মতো হাসপাতালে ছোটেন। রাকিব তখন আইসিইউতে, কোমায় চলে গেছে। তিনি রাকিবের নিথর হাতটা ধরে কাঁদতে থাকেন। কোনো শারীরিক সম্পর্ক বা অশোভন ইঙ্গিত নয়, রাকিব আসলে ছিল এক বিদায় নিতে যাওয়া সন্তানের আকুতি। রাবেয়া বুঝতে পারলেন সন্দেহের বিষ কিভাবে একটি সুন্দর সম্পর্ককে বিষিয়ে তুলতে পারে। রাকিব আর ফেরেনি, কিন্তু সে রেখে গেছে এক বিশাল শিক্ষা। রাবেয়া এখন একা বাড়িতে থাকেন, আর রাকিবের দেওয়া সেই নুপুর জোড়া হাতে নিয়ে কাঁদেন। মানুষের আচরণ সবসময় তার মনের আয়না হয় না। কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে খোলাখুলি আলোচনা করা উচিত। সন্দেহ হলো এমন এক ব্যাধি যা প্রমাণের আগেই অপরাধী বানিয়ে দেয়, আর যখন সত্য সামনে আসে তখন অনুশোচনা ছাড়া আর কিছুই করার থাকে না। সম্পর্কের বুনন বিশ্বাসের সুতোয় হওয়া উচিত, সন্দেহের কাঁটায় নয়। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে।